তো এটা হচ্ছে কেন ভাই একটু এটা এটা আমার এটা যে ওয়েবসাইটে যে আপনার এই লেখাটা চেঞ্জ আর কি আউটপুট আমার চেঞ্জটা দেখায় না। আচ্ছা, আপনি কি এটা ফন্টটা করছেন, ইনপুট করছেন, এখানে লিঙ্ক করছেন ফন্টটা? জি জি ভাইয়া ফ্রন্ট লিংক করছি তো। আচ্ছা, ফন্ট লিঙ্ক করছেন, এরপরে কি এখানে ফন্টটাকে কল করে দিয়েছেন সিএসএস এ দিয়ে? জি সিএসএস দিয়ে ফলো করছি। তো তারপরে মানে আমার আউটপুটটা আসতেছে না। আচ্ছা, ঠিক একটু আছে। ক্লাস শেষে স্ক্রিন শেয়ার করে দেখাবো কি ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, ক্লাস শেষে আমরা দেখবো আপনার এই প্রবলেমটা আমরা দেখবো। আচ্ছা ওকে, থ্যাংক ওকে, ইউ। ওয়েলকাম। ভাই আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি, জি। মানে আমাদের যাদের যাদের কোনো প্রবলেম বের হবে আমরা গ্রুপে সেটা শেয়ার করি। যদি কেউ সলিউশন দিতে পারে সেক্ষেত্রে দিবে, আর যদি না পারে সেক্ষেত্রে ক্লাসে আমরা সলিউশন দিব। হ্যাঁ, কি এটার বলেন আপনি? হ্যাঁ, এটার বেস্ট একটা ওয়ে। আপনারা কি করবেন, কাজ করার সময় যখন দেখবেন যে কোনো প্রবলেম হচ্ছে, কোনো কোনো একটা প্রবলেমে পড়ছেন, তাহলে তখন আপনারা সবাই হচ্ছে গ্রুপে শেয়ার করে দেবেন যে আমি এই প্রবলেমে পড়ছি। গ্রুপের মধ্যে যে অনেকেই খুব ভালো পারে, তারা যদি সলভ না দিতে পারে কোনো কারণে, তখন আমি এটা একটা ক্লাসের লাস্টের দিকে যে আমাদের হাফ অ্যান আওয়ার থাকে, ওই টাইমটাতে আমরা এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আমরা যেটা করি, আমরা একটু আগে ফন্ট অসামটা দেখে নিই। গত ক্লাসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই আমরা এই হেডারটা বানিয়েছিলাম। এটা তো নর্মাল একটা হেডার। আমরা নর্মাল থেকে শুরু করবো, আস্তে 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 আমরা আপডেটের দিকে যাব। আপনারা সবাই টেনশনের কোনো কারণ নেই। এটা মানে আমি যদি চিন্তা করি যে আমার জীবনে ডিজাইন করা সব থেকে খারাপ কোনো একটা ডিজাইন ওয়েবসাইট, কিন্তু আমাদের হচ্ছে আমরা নর্মাল থেকে শুরু করলে কি সুবিধা হবে, আস্তে আস্তে তখন আপডেটের দিকে যেতে পারবো, কারণ ছোটো থেকে আস্তে আস্তে বড় দিকে চলে যাবো আমরা। এটা যে নর্মাল একটা হেডার ছিল, নর্মাল একটা হেডারের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে জাস্ট এরকম একটা ডিজাইন করেছিলাম আর কি টুকটাক। এখানে অনেক রকম ডিজাইন দেখেছিলাম গত ক্লাসে। এটা টেক্সটের শ্যাডো কীভাবে আসবো, যেমন যেখানে একটু একটা শ্যাডো শ্যাডো ভাব দেখা যাচ্ছে, শ্যাডো কীভাবে অ্যাড করবো, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস দেবো কীভাবে, মানে বর্ডারের কর্নারগুলো কীভাবে কি কাট করে দেবো আমরা। স্যার একটু মানে সামারি বলতে পারবেন তাহলে একটু ভালো হতো। মানে আপনার ভিডিওটা তো দেখবো তো। সামারি বলতে যেমন এখানে হচ্ছে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে, যেমন এখানে সিএসএস এর কিছু কাজ করছিলাম, যদি এখানে দিকে দেখাই, ওই যে ওয়েলকাম টেক্সট, ওয়েলকাম টেক্সট কোনটা ছিল, এটা ছিল ওয়েলকাম টেক্সট। ওয়েলকাম টেক্সটে কী করছিলাম আমরা হচ্ছে ফন্ট সাইজ বাড়িয়েছিলাম, ফন্ট অ্যালাইন সেন্টার করছিলাম, এরপর হচ্ছে এটার একটা শ্যাডো, এটা বক্স শ্যাডো মানে টেক্সট শ্যাডো দেওয়ার জন্য এই কোডগুলো আমরা ইউজ করে থাকি সচরাচর, যে টেক্সট শ্যাডো দিয়ে। ঠিক আছে, টেক্সট শ্যাডো হচ্ছে টেক্সট শ্যাডো দিয়ে আপনি লেখাগুলো স্যার হচ্ছে, হ্যাঁ। স্যার এই তিনবার তাহলে মানে পিক্সেলটা কি জন্য, মানে শ্যাডো তো একটা পিক্সেল, এই তিনটে পিক্সেল কি জন্য? 3টে পিক্সেল হচ্ছে, আমি বোঝাচ্ছি আপনাদেরকে। যেমন একটা শ্যাডো যখন পড়ে তখন কীভাবে পড়ে, একটা হচ্ছে আপনার এইখানে যে 3টে অপশন আছে, তার 3টে অপশন হচ্ছে, একটা হচ্ছে আপনার এই শ্যাডোটার নিচের দিকে কতটুকু নামবে, লেফটে আচ্ছা কতটুকু নামবে, এবং হচ্ছে শ্যাডোটা ব্লার হবে কতটুকু। এই 3টা পিক্সেল 3টে রকম করে। যেমন এটা যদি আপনার যদি সাপোজ কথার কথা, এটা হচ্ছে লেফটে কতটুকু থাকবে, এটা হচ্ছে নিচের দিকে কতটুকু থাকবে শ্যাডোটা, এটা হচ্ছে কত পার্সেন্ট আপনার এই কত পিক্সেল হচ্ছে ব্লার হবে। আপনি যত বাড়াবেন তত ব্লার বেশি হবে, যত কমাবেন তত ব্লার কম থাকবে। নর্মালি আচ্ছা ফটোশপে আপনি যখন ব্লার দেন, ওই করেন শ্যাডো ইউজ করেন, তখন কি হয়, লেফট রাইট করতে পারেন না আপনি শ্যাডোগুলা। হ্যাঁ হ্যাঁ এইগুলাই আর কি, এখানে তিনটা, এই জন্য 3টা দিচ্ছে আর কি। যেমন এখানে আপনি যদি বাড়ান কমান, তাহলে ওখানে দেখুন কমবে বাড়বে। আচ্ছা মানে প্রথমে এটা লেফটের জন্য। যেমন এটা হচ্ছে আপনার, আমি দেখাচ্ছি লেফটের জন্য, রাইটের জন্য আমি প্র্যাকটিক্যাল দেখা দিলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এই বক্সটার মধ্যে দিলে ভালো বুঝতে পারবো আমরা এটা কোনটা। এটা হচ্ছে H1 টেক্সট, H1 টেক্সট, H1 টেক্সট, টেক্সট H1, এই টেক্সট H1। যেমন এখানে বক্সটা আমরা দিয়েছিলাম, হ্যাঁ, পরে আমরা বন্ধ করছি। এই যে বক্স শ্যাডো এখানে আছে, হ্যাঁ, এখানে দেখেন, এখানে হুম এই 10টা হচ্ছে নিচের দিকে কতটুকু শ্যাডোটা থাকবে, আর 5টা হচ্ছে আপনার এই রাইটের দিকে কতটুকু যাবে, আর এই 2 হচ্ছে আপনার ব্লারটা কতটুকু হবে। যেমন এখন কিন্তু এটা শ্যাডো হয়েছে, বাট খুব স্পষ্ট হয়ে গেছে। এটাকে যদি আপনার বাড়াই দেন, টেন করেন, ব্লারটা ইয়ে হয়ে গেছে না, বেশি ব্লার হয়ে গেছে না শ্যাডোটা অনেক।
হ্যাঁ 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 এটাই। তো এখানে আপনি যদি আবার বাড়ান, এটা যদি 20 করেন, তাহলে দেখবেন যে আপনার রাইটে অনেকটা বেড়ে গেছে। এই রাইটে শ্যাডোটা বেড়ে গেছে, ঠিক আছে। স্যার লেফটে নিয়ে যাওয়ার কোনো অপশন আছে? লেফটে Shadow? লেখার নিয়ম হচ্ছে যেটাকে মাইনাস করে দেবেন, -20 দিয়ে দেবেন, আচ্ছা, লেফটে সাইডে নিয়ে যাওয়ার জন্য মাইনাস, আর রাইটে গেলে এমনি প্লাস। ঠিক আছে। এই যে এই চলে আসছে। আচ্ছা আবার আচ্ছা আবার উপরে যদি নিতে চান এটাকে মাইনাস করে দেবেন, তখন শ্যাডোটা উপরে চলে যাবে, আচ্ছা ঠিক আছে। আর যদি কোন যে আমি কোনো দিকে চাচ্ছি না, তখন সবগুলো 0 করে দিয়ে জাস্ট ওটা বাড়ায় রাখবেন। আচ্ছা। এটাকে 0 করে দেন, এটাকে শুধু 10 রাখেন, তাহলে কোনো দিকে আচ্ছা যাবে না। স্যার হ্যাজ 000 ওটা কি জন্য? এটা হচ্ছে কালার কোড, মানে মানে ব্ল্যাকের কালার? ব্ল্যাকের কালার কোড হচ্ছে #000, হোয়াইটের হচ্ছে FFF। এগুলো একটু আচ্ছা। এগুলো আস্তে আস্তে যখন আপনারা আস্তে আস্তে করতে থাকবেন, দেখবেন যে আপনার মুখস্থ হয়ে যাবে কোন কালার কি। আর কালার মুখস্থ করার কিছু আচ্ছা। নাই, ওই কালার পিকার যেগুলো আছে ওখান থেকে নিয়ে নিয়ে আপনারা কাজ করবেন, বা ফটোশপ থেকে নিতে আচ্ছা পারেন। ঠিক আছে। আচ্ছা, এই গেল। তো আমরা কি করি, এটার একটু একটা ফুটার অ্যাড করে দিই। ফুটার অ্যাড করলে মোটামুটি একটু দেখতে মোটামুটি ভালো লাগবে। তো ফুটারের জন্য আমরা জাস্ট এখন নর্মালি করে যাচ্ছি, তো এগুলাকে এই আমরা একটা যখন কোড করবো, কোডগুলোকে অর্গানাইজভাবে করতে পারি সেটাও দেখব। আর প্লিজ আমার সবার কাছে রিকোয়েস্ট, অনেক 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 রিকোয়েস্ট, প্লিজ আপনারা কোশ্চেন করবেন, মানে বসে থাকবেন না। ধরেন কথার কথা আপনি আমার একটা কোশ্চেন করছেন, সেটা আমি পারি না, ধরেন সাপোজ আমি যখন প্রয়োজন বলবেন পারি না, আপনাকে আমি দেখাই দিচ্ছি বা আমি খুঁজে বের করে অ্যান্সার দিচ্ছি, সমস্যা নেই। বাট আপনারা কোশ্চেন করবেন। কোশ্চেন করলে কী হবে, তখন আমি বুঝতে পারবো যে না আপনারা হয়তো বুঝতেছেন বা বুঝতেছেন না, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখতেছেন বা শুনতেছেন। আচ্ছা, আমরা কি করব, ফুটার সবসময় হচ্ছে আলাদা থাকবে, আলাদা একটা সেকশন থাকবে। আপনি ফুটারে ডিরেক্ট হচ্ছে ফুটার নেবেন, কারণ ফুটার নামে হচ্ছে ট্যাগই আছে আলাদা। ফুটার নিলেন, এরপর আমরা কি করবো, ফুটারটাকে একটু আগে বক্স টক্স করে নিই, সাইজ করে নিই। গতকাল আসে। স্যার জি স্যার স্যার বলছি, আগের দিন একটা কোয়েশ্চেন ছিল, মানে ওই W3 স্কুলে ওখানে ওয়েবসাইটে দেখলাম, তো মানে H1 থেকে H6 অবধি হেডিং গুলো সবগুলো রয়েছে, তাহলে মানে আবার H গ্রুপ ট্যাগটার কি প্রয়োজন? আমি ঠিক ওটা ডিফারেন্সটা বুঝলাম না। আচ্ছা, আমরা এটা হচ্ছে একটু ক্লাসের শেষে আলোচনা করি এটা নিয়ে। আচ্ছা এখন ক্লাসটা কন্টিনিউ করি আগে, হ্যাঁ, কারণ এইভাবে করতে ঠিক গেলে আছে ঠিক আছে আগাইতে পারবো না। ঠিক আগাই নিয়ে আমরা ঠিক ক্লাসের আছে। লাস্টের দিকে দিয়ে এটা করতেছি। ঠিক আছে স্যার। ওকে ওকে, তারপরে হচ্ছে এটা হলো ফুটার, এর ওয়াইট হচ্ছে 100% দিয়ে দিলাম আমরা। হাইট করলাম 300 পিক্সেল আবদ্ধ করে থাকি। আর ব্যাকগ্রাউন্ড কালার 8cc 254। ওকে, ফটোটা অবশ্যই বড় থাকে ছোট থাকে, এটাকে একটু বড় করে রাখলাম, বা একটু ছোট করতে 200 করতে পারি। ফুটারে অনেক কিছু থাকে, আমি এখন জাস্ট নর্মালি জাস্ট ফুটারটাকে অ্যাড করে কী করবো। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, হেডার আর হচ্ছে ফুটার সবসময় ওয়াইট হচ্ছে 100% করবেন, দেখতে ভালো লাগবে আর কি। সবসময় এই জিনিসটা খেয়াল রাখার চেষ্টা করবেন। আচ্ছা, হেডার আর ফুটারে একটা কালার করে দিয়ে কালারটা দুরকম হয়ে যাচ্ছে। ওকে, ডান। এরপরে জাস্ট এখানে, আচ্ছা ভালো তো মনে পড়ছে, আমরা এখানে কিছু দেখবো, HTML কিছু আইকন দেখবো, সিম্বল আর কি। আমরা মূলত হচ্ছে এখন যেটা করি আমরা হচ্ছে আপনার ওই ফন্ট অসাম যে টুলসটা আছে সেটা ইউজ করি আমরা এর জন্য, এই সিম্বলগুলোর জন্য। বাট এই ফন্ট অসাম ছাড়াও ডিরেক্ট সিম্বলগুলো আপনি ইউজ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে যেটা একটু আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে আপনার কিছু কিছু ব্রাউজার এগুলো অন্য রকমভাবে আসবে, এক রকম আসবে। তো আমাদের যেটা সবথেকে বেশি লাগে সেটা হচ্ছে যেমন কপিরাইটটা বেশি লাগে। তো কপিরাইটটা আমরা নিলাম এখানে ফুটারে কী করবো, আমরা কি নেব, পি ট্যাগ নিয়ে তারপর হচ্ছে কি দেবো, কত কথা ডিজাইন বাই দিলাম।
এটা দিয়ে রাখলাম এখানে। আচ্ছা, তারপরে কি করব? কপি বাই xyz ওকে, 2000 এটাকে এখন আমরা একটু সাইজ করি। আমরা সবসময় কী করবো, যে ট্যাগটার ভিতরে সেই ট্যাগটাকে সহ কল করার চেষ্টা করবো। তাহলে কি হবে, বাইরে যে আরও যদি ট্যাগ থাকে, যেমন পি ট্যাগ যদি আরও থাকে, তাহলে এই ডিজাইনটা সেই পি ট্যাগ পাবে না। আপনি যদি ডিরেক্ট এমনি নর্মাল পি দিয়ে কাজ করতে পারতেন, কিন্তু সেটা ক্ষেত্রে কী হতো, এই সাইটে যদি ওয়েবসাইটে যদি আরও পি ট্যাগ থাকে, তাহলে সেক্ষেত্রে কী করবে, এই সিএসএসটা বা এই সিএসএর কোডগুলো ওই পি ট্যাগও পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কী করবো, যে এলিমেন্টের ভিতরে থাকবে সেই এলিমেন্টটাকে সহ এখানে কল করে দেবো। স্যার ফুটারে মানে ধরুন আপনি একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলেন, যদি ফুটারে আরো দুটো মানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতাম তখন? যদি সেটা যদি আপনি যদি চিন্তা করে থাকেন যে আমি হচ্ছে একই ডিজাইনের মধ্যে রাখবো, সেক্ষেত্রে কিছু করতে হবে না, শুধু কপি পেস্ট করবেন। আর যদি এমন হয় যে না দুই ডিজাইন করতে চাচ্ছি, তাহলে কী করবেন সেটা, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই আরেকটা পি নিলেন, কথার কথা একটা পি নিয়ে এটাকে একটা ক্লাস দিয়ে দেবেন বা আইডি দিয়ে দেবেন, একটা ক্লাস দিয়ে দেবেন। ক্লাস দিয়ে যেমন সাপোজ P2 দিয়ে দিলেন, কথার কথা। আচ্ছা তখন এই P2টাকে ধরে আপনি কাজ করবেন। আচ্ছা। আর যদি একই ট্যাগ হয়, একই স্টাইল হয়, তাহলে তার দরকার নেই, একটাই হয়ে যাবে। আচ্ছা, টেক্সট লাইন সেন্টার করলাম, তারপর হচ্ছে মার্জিন টপ দিচ্ছি, মার্জিন টপ দিলাম 100 পিক্সেল, যেহেতু 200 পিক্সেলের হাইট আমাদের। এই হচ্ছে কি ব্যাপার, মার্জিন কাজ করানো কেন, কি দিচ্ছি আমরা? আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ সাপোজ মুখে আমি বলতেছি একটা, যদি অন্যটা লিখি বলবেন যে ভাই বলছেন একটা লিখছেন আর একটা। মার্জিন টপ, মার্জিন টপ, মার্জিন টপ কাজ করে নাই ভাই প্যাডিং দিয়ে দেন। হ্যাঁ, প্যাডিং দেব না, প্যাডিং প্যাডিং টপ, হ্যাঁ প্যাডিং টপ ঠিক আছে, ওকে। আচ্ছা, মোটামুটি ধরতে গেলে আমাদের নর্মাল একটা ওয়েবসাইট আমরা মোটামুটি একটা রেডি করলাম আর কি, এটা নর্মাল ওয়েবসাইট। এখন আমরা কি করি স্যার একটু প্যাডিং ওটা মানেটা মিনিংটা বলবেন? আচ্ছা, প্যাডিংটা হচ্ছে একটু আমি আবার বোঝাচ্ছি। প্যাডিংটা হচ্ছে, দেখেন এখানে যদি খেয়াল করেন, এই বক্সের ভিতরে যে জায়গাটা দেখতেছেন আপনি, দেখতে পাচ্ছেন একটা এই লেখাটার চারপাশে যে জায়গাটা, ফাঁকা জায়গাটা, এটা আপনার প্যাডিং। এটা দিলে কি হবে, আপনি এটা কমান্ড যদি বাড়ান, তাহলে এই ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে এটা কমবে বাড়বে। মার্জিন যদি দেন আপনি, তখন কী হবে, এই বক্সটাকে সহ নিয়ে সরবে। প্যাডিং ইউজ করলে শুধু বক্সের ভিতরে সরবে, আর যদি আপনি মার্জিন ইউজ করেন তাহলে পুরো বক্সটা সরে যাবে। আপনি যদি এখানে মার্জিন ধরেন সাপোজ কত 200 পিক্সেল দেন, তখন কী হবে, এখান থেকে এই জায়গাটা বেড়ে যাবে। কিন্তু আপনি যখন প্যাডিং দিবেন, তখন হচ্ছে এই ভিতরের কাছে হবে, মানে বক্সের ভিতরের জায়গাটা বাড়বে আর কি, ঠিক আছে? আচ্ছা ওকে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিলাম। ওকে, বেশি বড় হয়ে গেছে। আমরা সামনে দেখবো যেগুলো কীভাবে আমরা হ্যান্ডেল করবো, মানে আমাদের একটা ওয়েবসাইট যখন ডিজাইন শুরু করবো, তখন কী কী জিনিস আমাদের আগে রেডি করে নিতে হবে, ঠিক আছে? এগুলো আমরা আস্তে আস্তে দেখে ফেলবো। তখন এই যে ফন্ট সাইজগুলো, কোন ফন্টটা কত সাইজ করবেন, এগুলো সব আমরা আগে হ্যান্ডেল করে নেব। মানে যখন শেষ শুরু করব, তখনই প্রত্যেকটা হেডিং, প্রত্যেকটা প্যারাগ্রাফ, এই সমস্ত বিষয়গুলো কোন ফন্টের জন্য কত ফন্ট সাইজ হবে, তো সব আগে আমরা ফিক্স করে একটা জায়গায় বলে দেবো। তাহলে আমাদের বারে বারে এই যে ফন্ট নিয়ে, ফন্ট সাইজ নিয়ে কাজ করতে
করতে হবে না। এরপরে আচ্ছা, যদি আমার বাইরের সাউন্ড একটু বেশি আসে বলেন আপনাদের, হ্যাঁ বাসায় বাচ্চা আছে তো একটু সাউন্ড না কোনো অসুবিধা নেই। ওকে, তো আমরা যে কি করবো, আমরা আজকে দেখবো ফন্ট অসাম। ফন্ট অসাম সম্বন্ধে ধারণা আছে কারো কারো, একটু যদি বলতেন তাহলে সবাই একটু শুনতে পাইতো। একটু বলেন দেখি, শুনি আপনাদের মুখ থেকে। স্যার নেই স্যার। ওকে, ফন্ট অসাম হচ্ছে মূলত হচ্ছে আমরা যে আইকনগুলো দেখি, যেমন ফন্ট অসাম গেলে বুঝতে পারবো আমরা ওয়েবসাইট, যেমন এই যে এখানে দেখেন একটা আইকন আছে, কথার কথা বলো। সব ধরনের আইকন, ফেসবুক, ইউটিউব, তারপরে হ্যাঁ হ্যাঁ, টুইটার, এই যে আইকনগুলো দেখতেছি আমরা, এই যে আইকনগুলো দেখতেছি, এগুলো হচ্ছে ফন্ট অসাম আইকন আর কি। এই আইকনগুলো অলরেডি করা আছে কোনো একটা লাইব্রেরি, এটা হচ্ছে একটা লাইব্রেরি, আইকনের লাইব্রেরি। এটা সুবিধা হচ্ছে আপনাকে কষ্ট করে এই ফন্টগুলা আপনার গ্রাফিক্স দিয়ে বানাইতে হবে না। এমনি তো নর্মালি আপনি এই ফন্ট অসাম সারে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, প্রত্যেকটা আইকন আপনাকে তখন এআই দিয়ে বানিয়ে নিতে হবে। তো এটা তো অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু এটা একটা লাইব্রেরি, খুব সুন্দর একটা লাইব্রেরি, যেখানে আপনাকে অলরেডি ওরা করে দিচ্ছে। এখানে আপনি অনেক সব ধরনের আইকন আছে, আপনি কী ধরনের আইকন চান সব ধরনের আইকন আছে, যা লাগে একটা ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে যত আমাদের আইকন লাগে সব মোটামুটি এখানে দেওয়া আছে। এটা ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে। আমরা সবাই ফ্রি ভার্সন ইউজ করি, কেউ চাইলে পেইড ভার্সন ইউজ করতে পারে। পেইড ভার্সন একটু ভালো ভালো আইকন আছে, ফ্রি ভার্সনে হয়তো বা হালকা পাতলা একটু নর্মাল ভার্সন, নর্মাল আইকনগুলো আছে এখানে। এই দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমার কথা কি আটকে আটকে যাচ্ছে বা স্ক্রিন খোলা হয়ে যাচ্ছে? না এরকম স্যার, সমস্যা হচ্ছে? শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে, সমস্যা ওকে। এই হচ্ছে ফন্ট অসাম, যেগুলো হচ্ছে গোলা হয়ে আছে এগুলো হচ্ছে প্রো ভার্সন, মানে আপনাকে পেইড করলে আপনি এই আইকনগুলো ইউজ করতে পারবেন। আর যেগুলো হচ্ছে নর্মালি দেখা যাচ্ছে ক্লিয়ার, এগুলো হচ্ছে ফ্রি ভার্সন, এগুলো আপনি মানে চাইলে ইউজ করতে পারবেন। আর এগুলো চাইলে ইউজ করতে পারবেন, যেমন প্রো লেখা আছে আর কি, আপনাকে পেমেন্ট করে নিতে হবে। এখানে হিউজ পরিমাণ আইকন আছে। তো আমরা এখান থেকে আইকনগুলো আসলে কীভাবে ইউজ করতে পারি সেটা একটু দেখবো, যে কীভাবে আমরা কানেক্ট করবো। তো দুইটা ওয়েতে কানেক্ট করা যায়, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। অফলাইন বলতে আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে ফন্ট, আমরা যেরকম করছি ফন্ট ডাউনলোড করে নিয়ে রেখে দেন ইউজ করতেছি, এরকমভাবে ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি ডিরেক্ট ইউজ করতে পারেন। ডিরেক্ট ইউজ করলে বেটার, সবথেকে বেস্ট ওয়ে ডিরেক্ট ইউজ করা। কেন বলতেছি, কারণ হচ্ছে ফন্ট অসামগুলো এদের লাইব্রেরি হচ্ছে মাঝে মাঝে আপডেট করে। আপনি যদি অফলাইনে ইউজ করেন, সাপোজ এখন ডাউনলোড করে আপনি সেটা ইউজ করতেছেন, এখন যখন আপডেট করবে তখন কিন্তু আপনি আপডেটটা পাবেন না। আপডেট পাবেন না, কারণ আপনার ওখানে ওই অফলাইনে যা আছে ওই আইকনগুলো শুধু পাচ্ছেন আপনি। কোনো কারণে যদি কোনো আইকন আপডেট করে, কোনো আইকনের ডিজাইন একটু আপডেট করলো, তখন আপনি সেটা পাবেন না। এই জন্য আমরা প্রেফার করি যে, আমি সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে অনলাইনটা ইউজ করি, কারণ ফন্ট অসামের সার্ভার খুবই ভালো। এটা তো কখনো হচ্ছে আপনার কী বলে, সার্ভার কখনো ডাউন হওয়ার কোনো সম্ভাবনা নাই, যে আইকন আসবে কি আসবে না, এরকম কোনো সম্ভাবনা নেই, যার কারণে আমরা এটা ডিরেক্ট ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কীভাবে ইউজ করবো দেখেন, এদের হচ্ছে কোনো তো বেটার, বুঝতে পারিনি। ফ্ল্যাটি কোনো ফ্ল্যাট আইকনের কথা বলছে স্যার। ফ্ল্যাট আইকন বলতে আমি বুঝতে পারিনি, একটু যদি বলতেন। ফ্ল্যাট আইকন একটা ওয়েবসাইট। ও আচ্ছা, ওটা আমি পরিচিত না আর কি ওটার সাথে। ভাই গ্রাফিক ডিজাইনে যে আইকনগুলো ব্যবহার করা হয় ওইটার কথা বলছো? ও আচ্ছা, না ওইটা তো আমরা ইউজ করি, ওই আপনি যে ওয়েবসাইটের কথা বলছেন ওইটা ইউজ করে আমরা নর্মালি যখন গ্রাফিক্সের জন্য ডিজাইন করি তখন ওইটা ইউজ করি। ওটা আপনি এখানে ইউজ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড করতে হবে। আবার ওইটার হচ্ছে আপনি ধরেন সাপোজ কথার কথা এখান থেকে মানে এখান থেকে যে কালার দিয়ে নিয়ে যাবেন ওখানে সেই কালার ইউজ করতে পারবেন। বাট এটা সুবিধা হচ্ছে আপনি এখান থেকে কালার টালার সব কিছু সাইজ টাইজ মানে অ্যাজ এ ফন্ট হিসাবে কাজ করে। এখানে আইকনগুলো ফন্টের মতো, একটা ফন্টের যেরকম সাইজ বাড়ানো যায়, কমানো যায়, কালার চেঞ্জ করা যায়, এখানে হুবহু এ টু জেড সব।
আচ্ছা এখানে ঘটনা কি করছে, ওটা কি নতুন কিছু করছে নাকি? পাসপোর্ট হয় নাই। আচ্ছা নর্মালি যেটা আগে ছিল এখানে জাস্ট একটা লিঙ্ক ছিল, ওদের লিঙ্কটা জাস্ট কপি করলে হয়ে যেত। এখন ওরা আপডেট করছে সাইন আপ করতে হবে, সাইন আপ করে দেন আপডেট করা ইমেলের লিঙ্ক দিবে। তো এখানে আমাদের পেয়ে যাব আচ্ছা আমরা এই লিঙ্কটা ইউজ করি ফাউন্ডেশন জন্য। আমাদের যত লিঙ্ক আপ আছে মানে যত লিঙ্ক করবো আমরা সব কিছু হচ্ছে হেডের মধ্যে। এখানে ফাউন্ডেশনের এই পেজটা লিঙ্ক করলাম আমরা। এখন দেখেন কী করব, এখন আমরা কথার কথা যে এখানে সাপোজ কোথায় কী দেব, দেখ কিছু একটা আমি এখানে অ্যাড করতেছি আমাদের, যেমন আমরা এখানে কিছু ফাউন্ডেশনের আইকন নিয়ে আসি। সাপোজ আমাদের কি কি লাগে, যেমন আমাদের হোম বাটনটা অনেক সময় লাগে, তারপরে হচ্ছে ফেসবুকের আইকনগুলো লাগে, সোশ্যাল মিডিয়ার যে লোকগুলো আছে সেগুলোর আইকনগুলো লাগে। এরপরে দেখি যেমন এখান থেকে কিছু আইকন দেখলে বুঝতে পারবো কোন কোন আইকন লাগে, যেমন আমাদের ইমেলের আইকন অনেক সময় লাগে। তো আমরা কী করবে, আমাদের যে এখানে আসার পরে আপনি আইকনে ক্লিক করবেন, প্রথমে কী করবেন, প্রথমে ক্লিয়ার করে নিই আমি তো ওদের হচ্ছে এই পেজটা ইউজ করতেছি, W3 স্কুলে যে পেজটা আছে, এই জাস্ট এই লিঙ্কটা আপনি জাস্ট নেবেন, লিঙ্কটা নিয়ে আপনার ওয়েবসাইটে হচ্ছে অ্যাড করবেন, এখানে লিঙ্ক আপ করবেন, লিঙ্ক আপ করে এখানে চলে আসবেন। এখানে চলে আসলে কী হবে, এখানে দেখেন আপনার কোন আইকনের জন্য কোন কোডটা আছে এখানে দেওয়া আছে, যেমন এই আইকনটার জন্য এই কোডটা লাগবে। তো আপনি এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট, আপনার যেখানে লাগবে সেখানে পেস্ট করুন। কথা কথা আমার এখানে লাগতেছে, আমি এখানে একটা কী বলতে পারি, এখানে একটা নিলাম, নিয়ে এখানে আমি একটা ইমেল নিলাম, ইমেল দিয়ে দিলাম। তো এখানে যদি আমরা ডিলিট করি, দেখতে পাচ্ছেন আমাদের ইমেলের আইকনটা চলে এসে। তো এটাকে আমরা একটু কাস্টমাইজ করতে চাই, কাস্টমাইজ করার জন্য আমাকে কী করতে হবে দেখেন, আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমরা যখন নর্মালি যখন কাজ করবো তখন কি এই জিনিসগুলো তো কোনো একটা ক্লাসের মধ্যে থাকবে, এখন তো সরাসরি নিলাম, এই জন্য হচ্ছে কোনো একটা ক্লাস নাই, ক্লাসের বাইরে কাজ করতেছি। তো আমরা কী করি, যেমন এই শুধু এটাকে ধরে কাজ করতে পারি, বা এখানে একটা ক্লাস দিয়ে নিতে হবে, কারণ কেননা বাইরে যদি আর অন্যান্য থাকে ইনকারটেকগুলো থাকে তাহলে ঝামেলা করবে। ডি প্লাস ফ্রন্ট আসাম দিলাম, ক্লাসের নাম চলে আসলাম, এখানে ক্লোজ করে দিলাম, ফন্টটা নিলাম এখানে। এরপরে ফুটার
অসাম নিলাম। এরপর কী করবো, এটাকে আমরা আচ্ছা ফন্ট অসাম ডিরেক্ট না নিয়ে এটা নিই আমাদের ফন্ট অসাম ডিরেক্ট না নিয়ে এটা সহ নিই। ফন্ট সাইজ একটু বাড়াই দিই, 20 পিক্সেল করলাম। ফন্ট তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন কিসের জন্য ইউজ করি আমরা বলতে পারবেন? কথা বলেন সবাই। টেক্সট ডেকোরেশন কেন ইউজ করি আমরা? তো নিচের আন্ডারলাইনটা সরানোর জন্য। ওকে, ডেকোরেশন নাম করে দিলাম এখানে। তাহলে কি হলো আমাদের পরিবর্তনটা একটু দেখি। আমাদের একটু সাইজ বড় হয়েছে, আন্ডারলাইনটা চলে গেছে। তো দেখেন এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু একদম গায়ে গায়ে লেগে গেছে, দেখতে কি একটু খারাপ লাগতেছে না? তো আমরা চাচ্ছি যে এটা যেন একটু দেখতে যেন সুন্দর লাগে। কারণ ডিজাইনের একটা জিনিস মনে রাখবেন, ডিজাইনের হচ্ছে মেন মানে লজিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মার্জিনগুলো বোঝার চেষ্টা করবেন যে আসলে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট কতটুকু দূরে দূরে থাকলে ভালো লাগবে। এই একটা জিনিস আপনার ডিজাইনের জন্য সবথেকে বড় একটা ফ্যাক্ট। আরেকটা হচ্ছে কালার। এই দুইটা জিনিস যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন তাহলে মোটামুটি আপনার ডিজাইন সুন্দর হয়ে যাবে। এবার কথা আমি যদি এটাকে এখান থেকে এখানে যে ফাঁকা গ্যাপটা আছে এই গ্যাপটা যদি অনেকটা কমাই দিই, একদম গায়ে গায়ে লাগিয়ে দিই, তাহলে দেখবেন যে এই ডিজাইনটা দেখতে সুন্দর লাগতেছে না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আসলে কোনটার জন্য কতটুকু গ্যাপ হলে ভালো লাগবে। যেমন এটা চাইলে কিন্তু আমি গ্যাপ না দিলেও পারতাম, এটার সাথে এটা লেগে থাকতো এরকম, কিন্তু দেখতে কিন্তু ভালো লাগতো না। এই বিষয়গুলো আসলে ডিজাইনের ক্ষেত্রে খুব একটা মানে ভালো কী বলে একটা মানে আপনার একটা ডিজাইন ধরেন আপনারা কষ্ট করে করলেন, অনেক সুন্দর করে করলেন, কিন্তু আপনার যদি কালার জিনিসটা যদি না মিলে, কালার সেন্সটা যদি ঠিকমতো না হয়, আর যদি এই গ্যাপগুলো ঠিকমতো না হয়, মার্জিন প্যাডিংগুলো যদি ঠিকমতো না হয়, তাহলে আপনার ডিজাইনটা খুব বাজে লাগবে। কি যেন করতে আসলাম এখানে হচ্ছে আমরা প্যাডিংটা বাড়াবো একটু। এখন দেখেন আমরা হচ্ছে এইটার থেকে এটা একটু দূরে রাখতে চাচ্ছি। এখন কিন্তু আমি শুধু এর মধ্যে যদি কাজ করি এই ট্যাগটার মধ্যে, তাহলে কিন্তু কাজ হবে না, কারণ এখানে আমার আই ট্যাগটা দেওয়া আছে। তো আমরা হচ্ছে আই ট্যাগটা নেব এখান থেকে। প্রথমে কি ফন্ট অসাম নিলাম, ফন্ট অসামের ভিতরে কি আছে, আই আছে। আমি কি চাচ্ছি, এটা হচ্ছে একটু দূরত্ব বাড়তে চাচ্ছি, এটা প্যাডিং দিয়ে দিচ্ছি। প্যাডিং দিচ্ছি 10%, 10 পিক্সেল দিলাম, ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আর হচ্ছে এটার হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি। ফন্ট ফ্যামিলি আচ্ছা, ওই দিন একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি, এটা একটু দেখাইনি এখন। যেমন সরি, ঠিক আছে, এই ফোন কেন ওকে। এখন দেখেন একটা জিনিস ওই দিন ভুলে গেছে, সেটা হচ্ছে যেমন এখানে এই যে এই লেখাটা আছে যতটা মোটা আছে, হোয়াইটটা আপনি যদি চিন্তা করেন যে না আমার এটা আরও হোয়াইট লাগবে, যা আছে এটা হবে না, সেক্ষেত্রে সেটা কীভাবে হ্যান্ডেল করবেন দেখেন। এটা কোনটা, এটা হচ্ছে ওয়েলকাম টেক্সট, তাই না? এখানে দেখেন আপনি কি করবেন, জাস্ট এটা হচ্ছে আপনার 100 মানে 0 থেকে আপনি কত 800 পর্যন্ত দিতে পারবেন আর কি। তো আপনি যদি 800 করেন, কোন পিক্সেল কিচ্ছু হবে না, শুধু 800 হবে। 800 দিয়ে যদি আপনি এটা রিফ্রেশ করেন দেখেন কতটুকু আসে। ফন্টটাই ওইভাবে দেওয়া আছে অলরেডি, মানে আপনার ফন্টটা সর্বোচ্চ দেওয়া আছে। এখন যদি সাপোজ আপনি এত মোটা চাচ্ছেন না, একটু চিকন করবেন, এটাকে 300 করে দেন। This one welcome text.
অন্য জায়গায় করতেছি আমরা। header welcome text ভাইয়া হ্যাঁ সেদিন মনে হয় আমরা যখন ফন্টটা নিয়ে আসছি তখন 300 পিক্সেল সাপোর্টেড মানে ফন্টের 300 সাপোর্টেড ফন্ট নিয়ে আসিনি গুগল থেকে। আচ্ছা না তারপর ওইটা কাজ করার কথা, আমি যেহেতু আজকে কাজ করছি তো দেখতেছি কোথায় কি করছি আমরা। এটা একটা টেক্সট এডিশন ওভারলুক নামে যে ফন্ট ফ্যামিলিটা নেওয়া হয়েছে এটাতে। আচ্ছা দেখি এটা আমরা যদি ফন্ট ফ্যামিলিটাকে সরাই দেখি কি হয়। আচ্ছা এরকম আছে তাই না, নর্মাল ফন্ট। ওকে এটা যদি টেক্সট ওয়াইড দুইশো করি, কাজ করতেছি না কিছু করতেছি। হ্যাঁ কাজ করতেছি। তো যদি আমরা মানে কোনো একটা টেক্সটের এইটা বোল্ডটা যদি আপনি করতে চান, কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে হচ্ছে ফন্ট ওয়াইড দিয়ে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। এটা আর কি দেখানোর উদ্দেশ্য ছিল আমার। এটা আমাদের অনেক সময় কাজে লাগে আর কি। এটা ফন্ট যখন আপনারা যখন গুগল ফন্ট থেকে ফন্ট নেবেন তখন নর্মাল যে ফন্ট আছে ওইটা নিয়ে নেবেন। নর্মাল ফন্টটা নিলে তাহলে এই ঝামেলা হয় না। আমার মনে হয় যে এটাও আসছিল আর কি, আমি তখন ওখানে বলে দিচ্ছি কোন সাইজ। হ্যাঁ বলে দিচ্ছি 200 ওকে। আচ্ছা আমরা কোন জায়গায় ছিলাম, ওই জায়গায় ফেরত যাই। আচ্ছা এখন এই ফন্ট অসাম কানেক্ট করা এবং ফন্ট অসাম সেট আপ করাটা কে বোঝেন নাই বলেন, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। একটু রিভাইজ দিন, আবার একটু দেখা। ওকে দেখেন আপনারা কি করবেন, আপনি সরাসরি হচ্ছে ফন্ট অসামে চলে আসবেন। fontawesome.com এটা দেওয়া আছে যে ওদের হচ্ছে, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। এখান থেকে গেট স্টার্টেড দিবেন, দিয়ে এখান থেকে আপনি ওদের এখন লাস্ট ভার্সন হচ্ছে 5. লাস্ট ভার্সন হচ্ছে 5। তো আপনারা কী করবেন, 5টা তো একদম লাস্ট, 5টা ইউজ না করে আপনি 4 ইউজ করবেন। তো থ্যাঙ্কস দিয়ে 4-এ চলে যাবেন। ওকে 4-এ চলে আসলে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন। এখানে ইমেল অ্যাড্রেস দিলে আপনার ইমেল ওরা একটা লিঙ্ক দিয়ে দেবে। আমার অলরেডি ইমেলটা করা আছে দেখে আমি মানে আমাকে দিতেছেন আর কি। আর আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, যার কারণে লগ ইন করতে পারছি না। এখানে আপনি যখন ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেলটা দিবেন ওই ইমেল আপনাকে এটা এরকমই যে আমি যে একটা লিঙ্ক এখানে অ্যাড করছি, আমি তো W3 স্কুল থেকে নিয়ে অ্যাড করছি, জাস্ট এরকম একটা লিঙ্ক দিবে। সেখানে ভাই আপনি যে গুগল যে ম্যাটেরিয়ালস ফর আইকনগুলো ওখান থেকে অ্যাড করেও দেখা যেতে পারে। এটাও করতে পারি, সমস্যা এটাই দেখাই, দুইটা গুলাই ফেলবে, আবার গুলাই ফেলতে পারি। এখান থেকে আপনি জাস্ট এই যে এখানে জাস্ট যেমন আমি দিতেছি, আমাকে বলতেছে অলরেডি আছে এই যে। তো আপনাদের ইমেল দিলে ইমেল নেওয়া হচ্ছে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেবে ওরা, এরকম টাইপের একটা লিঙ্ক দেবে। জাস্ট ওই লিঙ্কটা জাস্ট আপনারা এখানে লিঙ্ক আপ করে নেবেন। আপনাদের সাথে আমার সাথে পার্থক্য এটুকুই হচ্ছে শুধু, যেমন এখানে হচ্ছে moolfair.com এর হচ্ছে লিঙ্ক দিচ্ছে আমাকে, আর আপনাদেরকে দেবে ডিরেক্ট যে ফন্ট অসামের একটা লিঙ্ক দিবে। আর কোনো পার্থক্য নাই। এটাও আপডেটেড, এটা তো W3 স্কেল আপডেট করে প্রতিনিয়ত। আপনি চাইলে এখান থেকে আবার নিতে পারেন, যে ফন্ট অসাম লিঙ্ক লিখলে বা আমি আপনি যে এখান থেকে লিঙ্কটা দিয়ে দিই, মানে দুইটা ওইটা আপনারা ইউজ করতে পারেন। আমার নেট কি স্লো আসছে, বুঝতে জানি কিচ্ছু বুঝতেছে না। আচ্ছা এই দুইটা ওইতে আপনারা ব্যবহার করতে পারেন। তো জাস্ট লিঙ্কটা এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে কী করবেন, এখানে এই ওয়েবসাইটে গেলে
ফন্ট আসামের ওয়েবসাইটে যদি যান আপনি, ওখানে হচ্ছে আপনার লিঙ্ক জাস্ট আইকন লিস্টটাতে ক্লিক করবেন। আইকনে যদি ক্লিক করেন তাহলে আইকন যতগুলো আছে, এই যে আমি যদি আইকনে ক্লিক করি, এখানে আবার আপনি চাইলে ইয়ে করতে পারবেন, মানে কোন ক্যাটাগরি দরকার আপনার সেটাও সিলেক্ট করতে পারবেন। যেমন সাপোজ আপনার কথা যে ব্র্যান্ড আইকনগুলো শুধু দরকার আপনার, ব্র্যান্ডের যে আইকনগুলো আছে একদম যত ব্র্যান্ড আছে, তাহলে ব্র্যান্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে কী দেখতে পারবেন, এখানে দেখেন আপনার সব পাচ্ছেন। আমেরিকান এক্সপ্রেস, ক্রোম যা আছে, ফেসবুক, একটা ওয়ে। আরেকটা ওয়ে কি আছে, আরেকটা ওয়ে হচ্ছে আপনি ফ্রন্ট লিস্টে যাবেন, ফ্রন্ট লিস্টে গিয়ে এখানে সার্চ বক্স আছে, এখানে গিয়ে আপনি লিখতে পারেন। সাপোজ আমার একটা ইউটিউবের আইকন দরকার, আমি জাস্ট ইউটিউব লিখলাম। এই যে ইউটিউবের ওদের সাবনেটে 3টা আইকন আছে, 3টা আইকন আপনি যেটা আপনার প্রয়োজন আপনি সেটা ইউজ করতে পারেন। এরপর আমার ফেসবুক দরকার, এই ফেসবুক চলে আসে, তো আমি কথা এই ফেসবুকের আইকনটা নিলাম। তো এখন আমি ফেসবুকের আইকন নিয়ে আমি কী করবো, আমি হচ্ছে এটাকে ফেসবুকের যে সরাসরি ফেসবুক লোগোর যে কালার টালার আছে সব কিছু আমি সেরকম দেওয়ার চেষ্টা করবো। তো আমি কী করি, আমি এটার ভিতরে রাখি, কথা দিলাম। আমি কি করি, আমি হচ্ছে ওদের হচ্ছে এটা একটা ক্লাস, আমি এই ক্লাসটা নিয়ে কাজ করি, তাহলে আমাদের নতুন ক্লাস নিতে হবে না। ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল, তারপরে হচ্ছে এটার কালার নিলাম হচ্ছে কি আছে ফেসবুকের কালার, তোমরা আস্তে কথা বলো না একটু। আম্মা উদাউদি করতেছো, আস্তে কথা বলো। এখান থেকে আমরা মানে এটা আনুমানিক একটা নিলাম ফেসবুকের আইকন, ফেসবুকের কালার। ওকে, ফেসবুক মতো হয়ে গেছে মোটামুটি। ফন্ট সাইজটা একটু বাড়াই আমরা। কি ব্যাপার, কারণটা কি? ও কারণ হচ্ছে এটা হচ্ছে এই যে এখানে 20 দেওয়া আছে, তো ওইটাই কাউন্ট হচ্ছে বারবার। এখন বুঝতে পারছেন মানে নরমাল আইকন আর ফ্রন্ট অসমের আইকনের মধ্যে পার্থক্য কি বলেন? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝতে পারলাম। নরমাল আইকন হলে কি হতো, সাপোজ আপনি এআই দিয়ে এখান থেকে একটা আইকন ক্রিয়েট করে নিয়ে আপনি এখান থেকে আইকন নিয়ে যদি আপনি এখানে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ ইমেজ দিয়ে ইমেজ ট্যাগ ইউজ করলে আপনি এখানে আইকন নিয়ে আসতে পারবেন, হুবহু এরকম বানাতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে কী হবে, আপনি যে কালার দিলেন, যে সাইজ দিলেন, ওই কালার থাকলো, মানে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারলেন না। এখানে সুবিধা হচ্ছে আপনি ফ্রিডম, আপনার যেভাবে মন চায়, যা মন চায় সেভাবে আপনি করতে পারতেছেন। এই হলো ঘটনাটা। ফন্টের সামনে আর কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। জি বলেন, কারো কোশ্চেন থাকলে বলেন। ওকে, আমি এখন যেটা দেখাবো আমরা হচ্ছে এই যে এখানে একটা প্যারাগ্রাফ আপনি বুঝাই দিলে তখন মনে হয় যে সব হবে, কিন্তু পরে প্র্যাকটিস করতে গেলে তখন একটু ঝামেলা মনে হয়। এই জন্য এটাই স্বাভাবিক, এটাও আমাদের ক্ষেত্রে হয়েছে, কিচ্ছু করার নেই। আপনি একদম মন দিয়ে একবারের জায়গায় 2বার 3বার হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে, কিচ্ছু না। মানে ওয়েব ডিজাইনের মতো সহজ দুনিয়ায় কোনো কাজ নেই। সবচেয়ে যদি কোনো সহজ কাজ থাকে ওয়েব ডিজাইনের কাজ।
বুঝতে পারিনি। হ্যাঁ, ওটা আমি আপলোড করে নিয়ে আজকে রাতে ইনশাল্লাহ আপলোড করে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপলোড মানে করে দেবো। এই লিঙ্ক গুলো সব কি গুগল ড্রাইভে আপলোড দিলে দেখা যাচ্ছে যখন সমস্যা হয় তখন একটু দেখে নিলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এই কোডগুলো আজকে দিয়ে দিচ্ছি। একদম এই কোডটা তো আগের ক্লাস সহ মিক্স করা আছে, আমি পুরাটা একটা জিপ ফাইল করে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিয়ে নিন। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, দেখেন এই যে এখানে দেখতেছেন ইমেজ এবং হচ্ছে প্যারাগ্রাফ। তো আমরাকে যদি একবার চিন্তা করি, এই দুইটাকে যদি দুইটা সাইডে রাখতাম, যে ইমেজটা যদি এই সাইডে থাকতো হাফ জায়গা নিয়ে, আর হাফ থেকে একটু বেশি জায়গা নিয়ে যদি টেক্সটটা থাকতো, তাহলে কি দেখতে একটু আর বেশি সুন্দর লাগতো। এটাও একটা ডিজাইন, এটা সুন্দর হতে পারে, খারাপ না, কিন্তু এটা আমরা কীভাবে করবো এটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে আমাদের কী লাগবে দেখেন, এক্ষেত্রে হচ্ছে আমাদের সাপোজ আমি একটা সেকশন নিলাম, আলাদা করে নিলাম, সেকশন নিতে পারেন, আপনার জীবন নিতে পারেন। আমি সেকশন নিলাম একটা, সেকশন নিলাম মানে ভাগ করে নিলাম আর কি, আমার বোঝার ক্ষেত্রে। আপনার কী করবেন, সবসময় এইভাবে কমেন্ট করে নেবেন। এটা কি দিলাম, কথার কথা এটা দিলাম হচ্ছে টেক্সট অ্যান্ড ইমেজ দিলাম, আমার মতো করে লিখলাম আর কি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। টেক্সট অ্যান্ড ইমেজ স্টার্ট। আপনারা আবার এখানে কী করবেন, এখানে এটা শেষ করবেন। এখন দেখেন, আপনি এই কোডটা যদি ক্লাস 1-এর স্টুডেন্ট দেখে, সে কিন্তু বুঝতে পারবে এখানে কী করছেন আপনি, বুঝতে পারবেন কিনা বলেন? সে কিন্তু বুঝতে পারবে আপনি কী করছেন। তার মানে কি, আপনার এই কোডটা যখন অন্য কেউ দেখবে, সে কিন্তু খুব দেখা মাত্রই বুঝতে পারবে কোথায় কোন সেকশনে কী আছে। তার মানে কি, আপনি যখন এটা বুঝতে, মানে আপনার কোড যদি আরেকজন বুঝতে পারে খুব সুন্দরভাবে, খুব সহজে, তার মানে আপনি হচ্ছেন মানে খুব টপ লেভেলের একজন প্রোগ্রামার বা একজন ডিজাইনার। আপনাকে বলে নিতে হবে, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার আপনি একজন খুব টপ লেভেলের, কারণ আপনার মধ্যে প্রফেশনালিজমটা আছে। কারণ সবাই কোড করতে পারে, কোড সবাই করতে পারে, কোড করাটা খুব সহজ, মানে কঠিন জিনিস না। তো এটাকে অর্গানাইজ করে কোড করাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনার কোড যদি সবাই পড়তে না পারে, বুঝতে না পারে, তো কোড করার কোনো মানে হচ্ছে না। আপনারা সবাই কী করবেন, সবসময় ঠিক এইভাবে শুরু করবেন, যে কোনো সেকশন শুরু করবেন, সেকশন দিয়েও ভাগ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, বা আপনি ডিপ দিয়েও শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এই কমেন্টগুলো হচ্ছে আপনার সব থেকে মূল্যবান জিনিস। যেমন এখানে যদি আমি একটা কমেন্ট করে দিই, কি যে এটা হচ্ছে ফুটার, এগুলো তো সহজ জিনিস দেখে বোঝা যায়, ফুটার ট্যাগ আছে, এগুলো বোঝা যাচ্ছে। তো এখন যে দেখবে সে কিন্তু বুঝতে পারবে ফুটার কোথা থেকে শুরু হয়েছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপর কি করবে, এখন আমরা এই সেকশন, এখানে একটা সেকশন নেব, যেটাকে দুইটাকে ভাগ করব। একটা সাইডে একটা টেক্সট রাখবো, একটা সাইডে আমরা ইমেজ রাখবো। এখন আমরা কি করি, এখানে একটা ডিভ নিচ্ছি, আরে ডিভ প্লাস এটা দিলাম, কথা এটা রাখলাম ইমেজের জন্য, ডিভ নিলাম এরকম টেক্সটের জন্য। টেক্সট নামে মনে হয় কোনো এক টেক্সট নামে ক্লাস নেওয়া আছে, এটা অন্য একটু নাম দিই, টেক্সট 1 দিলাম। ওকে, এখন আমরা কি করব, কাজ করি। হোয়াইট দিলাম হচ্ছে, যেহেতু আমাদের পুরোটা আমরা 100% করে করছি, তো এটাকে আমরা 45% করি। হাইট দিচ্ছি আপাতত দিয়ে রাখি, হাইট লাগে না আসলে, হাইটটা হচ্ছে
ডাইনামিক থাকে, তাহলে সুবিধা হচ্ছে আপনার টেক্সট যতই বড় হোক, ইমেজ যতই বড় হোক, নিচের দিকে বাড়তে থাকবে। মানে হাইট কখনো আপনি ফিক্সড করে দেবেন না, কিছু কিছু ক্ষেত্রে হাইট ফিক্সড করা যাবে না, বিশেষ করে এই টেক্সটের ক্ষেত্রে। কারণ আপনি সাপোজ একজন ডিজাইনার, আপনি ডিজাইন করে দিলেন, ফিক্সড করে দিলেন যে 200 পিক্সেল। এখন যে ডেভেলপ করবে এটা, যে ক্লায়েন্টের জন্য আপনি কাজ করতেছেন, ওই ক্লায়েন্ট হচ্ছে আপনি কথার কথা যে 1000 ওয়ার্ড লেখা যাবে এরকম একটা ডিজাইন করলেন, কিন্তু সে হয়তো 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলো, তখন সে কী করবে? তখন তো আপনার এটা ফিক্সড হয়ে যাবে একটা জায়গায়। তো আমি জাস্ট এখন শুধু দেখার জন্য আর কি এটাকে ফিক্সড করতেছি, কিন্তু আমি যখন টেক্সট অ্যাড করবো তখন এটাকে আমি ডাইনামিক করে দেবো। হাইট কোনোই থাকবে না, ফিক্সড থাকবে না। আচ্ছা, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখার জন্য যেমন রেডি দিলাম, যেটা ঠিক মতো আসলো কিনা, কাজ করতেছে কিনা, চলে আসছে। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে, আমাদের আরেকটা কাজ করে নিতে হবে, এই সেকশনটাকে একটা কাজ করে নিতে হবে। এই সেকশনটাকে কাজ করা দরকার নাই, তার কাছে একটা আমরা করছিলাম কোনো একটা কাজ, কন্টেন্ট নামে আছে, কন্টেন্টের ভিতরে রেখে দিই, কন্টেন্টের ভিতরে দিয়ে দিলে তাহলে আমাদেরকে আলাদা করতে হবে না। ওকে, এই আচ্ছা, এটা রাখলাম আমরা কি ইমেজের জন্য রাখলাম এই সাইজটা। এরপরে কী করি, আমরা টেক্সটের জন্য আবার এটাকে কপি পেস্ট করি। বুঝতেছেন সবাই? ভাই কথা বলেন, হ্যাঁ আপনারা বুঝতে না পারলে দেখেন, একটা ঠান্ডা মাথায় চিন্তা করেন একটু। আমি সারাদিন বাইরে ছিলাম, একদম বাসায় এসে আমি ফ্রেশ হয়ে যাই, বসে গেছি। কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা বুঝতে না পারলে বলবেন যে আমি আসলে বুঝি নাই বা এখানে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এখন দেখেন আমরা কি করছি, আমরা চাচ্ছিলাম এটা ডানে বামে আসবে, কিন্তু কি উপরে নিচে চলে আসছে, তাই না? এটাকে সমাধান করবো আমরা এখন। আপনাদের মনে আছে আমরা ওই যে যখন নেভিগেশন বার বানাইলাম, মেনু বার বানাইলাম, তখন কি করছিলাম আমরা, কি বলতে পারবেন? জি ভাইয়া, ফ্লোট দিছিলাম, ফ্লোট। ওকে, দেখেন এখন কি করছি আমরা, এটা হচ্ছে যেহেতু 45% স্লট লেফট করছিলাম। হ্যাঁ, এটা যেহেতু আমরা হচ্ছে 45% করছি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে জায়গা কতটুকু আছে, মানে এই জিনিসটা যদি 100% না হয়, আপনি 100% দিয়ে ভাগ করেন, তাহলে এখানে কি, এখানে আপনি 5% রাখবেন হচ্ছে একটা গ্যাপের জন্য, মানে সাপোজ মার্জিন প্যাডিং থাকবে, কারণ একদম ইমেজের সাথে তো গায়ে লেগে টেক্সট শুরু হবে না, ফাঁকা থাকবে হালকা। এই জন্য আমি কি 5% রাখলাম এটার জন্য। তাই এখানে কত আমার 50% আছে, 50% হবে। হ্যাঁ, এখানে 50%, এখানে এটাকে আমরা গ্রিন করে দিই বোঝার জন্য, বুঝতে পারি কোথায় কী হচ্ছে। ওকে, এই একটা বড় একটা ছোটো আছে। হ্যাঁ, এখন আমরা কী করবো, এটাকে যে কোনো একটাকে আমরা ফ্লোট লিফট করে দেবো। আমরা এটাকে করি না, এটাকে না করে আমরা এটাকে করি, যেহেতু এই পাশে মেয়ে রাখবো। এই চ্যালেঞ্জগুলো অনেকভাবে সমাধান করা যায়, জাস্ট এখন আমি বেসিকের জন্য শুধু এটা দেখাচ্ছি। আরও অনেকগুলো ওয়ে আছে যেটাতে আমরা এই বক্সগুলো সিস্টেম করতে পারি। ওকে, কিন্তু এটা তো এটার পাশে ঝুঁকে গেল। দুইটাকে কাট করতে হবে। ওকে, কিন্তু এক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হচ্ছে, দেখেন ফুটারটা কিন্তু ভিতরে চলে গেছে না? হ্যাঁ স্যার। এখন এটা আমরা কি করব, এটা হচ্ছে কি যেন নাম, ওটা শিট, ভুলে গেলাম। আমরা ওভারফ্লো হিডেন দিতে পারি। না, ওভারফ্লো হিডেন দিলেও কাজ করবে না। এটা এখানে আরেকটা আছে, মনে করতে পারতেছি না। শিট, ওভারফ্লো হিডেন দিলে এখানে আসবে না। এটা হচ্ছে শিট, একটু মনে হয় প্লিজ। আচ্ছা, আপাতত আমরা একটা সমাধান করে নেবো দেখার জন্য। শিট, কি একটা জানিস
ক্লিয়ার করতে হবে, কিছু একটা ক্লিয়ার করতে হবে, কি জানি ওটা মনটা কেউ যদি মানে মনে পড়ে একটু বললেন না, যদি কারো যদি জানা থাকে। ভাইয়া আবার বলেন তো কি করতে হবে? মানে কিছু একটা ক্লিয়ার করতে হবে, মানে জাস্ট এর ভ্যালুটা হবে ক্লিয়ার। ক্লিয়ার বোথ, ক্লিয়ার বোথ। হ্যাঁ ক্লিয়ার বোথ, এটা কি মানে ওইটার এইটা মনে করেন। সেটা তো আমরা কন্টেইনার হিসেবে নিতাম। ফ্লোটস Clear both ফ্লোট কি? হবে, ফ্লোট করার পর আমরা ক্লিয়ার বোথ করতাম। কিন্তু এটা তো এইভাবে হয়ে গেল কোনো। না না এটা শিট, এটা জানি। আচ্ছা এটাই মনে পড়ছে এটা এই জায়গায় হবে না, এটা হবে সেকশনের মধ্যে হবে। সেকশনটা কোথায় আছে? সেকশনটা এই নাই, সেকশনে একটা ক্লাস দিয়ে দিই, কন্টেইনার টেক্সট ইমেজ কিছু একটা দিয়ে দিলাম এটা। যে সেকশনটা কি ওভারফ্লো হিডেন দিলে কাজ করবে? সেকশনটা হচ্ছে ওভারফ্লো হিডেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে সমস্যার সমাধান করার জন্য। এক্ষেত্রে কি এটা তার লাগবে না? মানে কাজ করার ক্ষেত্রে এরকম দেখা যায়, এরকম চ্যালেঞ্জের মধ্যে পড়বেন, কারণ সবসময় যে একই জিনিস কাজ করবে একটা জায়গায় না করতে পারে। কারণ এগুলো তো অনেকগুলো রুলস মেনে এগুলো করা যায়, এই বক্সগুলো অনেকগুলো রুলস মেনে করা যায়। রো আছে, কিছু হচ্ছে বক্সের সাইজ আছে, এগুলো অনেক কিছু মানে কয়েকটা নিয়মে করা যায়। তো আপনি যেটা যে ওয়েবসাইটের জন্য যেটা ভালো লাগবে আপনারা ওই নিয়মে আর কি করবেন। আমি এখন একটা দেখাচ্ছি, এরপর সামনে আরও অনেকগুলো দেখাবো যে কোনটা কোন নিয়মে করা যায়, কীভাবে কীভাবে করতে পারি আমরা। আচ্ছা এক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে কিন্তু এটার সাথে এটা ফিক্সড হয় নাই। আমরা যেটা করে ফেলতে পারি, এটা ফিক্স করার জন্য কে যেন বলছিল ওই দিন আমাকে, পান্না প্রমণে বলছিল যে ফাঁকা থাকে বোঝা যায় না এরকম। এটাকে যদি রাইট করে দেন আপনি, হ্যাঁ ভাই আমি বলছিলাম। দেখেন তো একদম মিলে গেছে না এই গাছটাতে। একটা লেফট একটা রাইট করে দিলেন মোটামুটি মিলে যাবে। তো এটাকে আর একটু বাড়িয়ে দিতে পারেন আপনি, 5-2 করতে পারেন, তাহলে হচ্ছে গ্যাপটা বেশি হয়ে গেছে, এটা কমে যাবে। বা আর একটু কমাইতে পারেন, এটাও লাগবে না। এগুলা জাস্ট এই এখন যে রুলসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু শেখার জন্য, জাস্ট মানে কিভাবে কি হ্যান্ডেল করা যায়। কিন্তু এই রুলসগুলো আবার অনেক সময় আপনার ওয়েবসাইট যখন একদম ফুললি যখন আপনি ডিজাইন করতে যাবেন মানে প্রফেশনালি ভাবে, তখন আবার এই রুলসগুলো তখন আপনার কাজে আসবে না। কিন্তু এগুলো আবার অন্যান্য যে জায়গায় আপনার কাজে লাগবে, যে সমস্ত জায়গায় ফিক্সড থাকবে এই কিছু বিষয়, যেমন এই জায়গায় আপনার কেন কাজে লাগবে না। আমি যখন এটাকে ছোটো করে ফেলি, দেখেন কি হচ্ছে। যদি ছোটো করে ফেলতেছি তাহলে জিনিসটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো এরকমভাবে চাচ্ছি না। আমরা কী করবো, যখন আবার মোবাইল ফ্রেন্ডলি করবো তখন এটাকে আবার অন্যভাবে আমরা মানে ম্যানেজ করবো এটাকে। আচ্ছা আপাতত এখন দেখি, এখন হচ্ছে যেটা হবে আমাদের ইমেজটা বেশি, ওয়াইডটা বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা কমাই দিব, 35 করে দিচ্ছি। 35 করলে এটা কত হয় তাহলে, 65 হয় তাই না, তাহলে 63 দিচ্ছি আমরা। পার্সেন্টেজগুলো আপনার মিলাই নেবেন বাস। ওকে ওকে, আমরা চাইলে এখানে পিক্সেলও দিতে পারতাম। পিক্সেল দিলে একটা প্রবলেম হতো আমাদের হয়তো এই ডিসপ্লের জন্য পিক্সেল ঠিক থাকবে, কিন্তু আরেকজনে যখন আরেকটা ডিসপ্লেতে দেখবে তখন সেক্ষেত্রে ছোটো বড়ো হয়ে যাবে, টেক্সট বাইরে চলে যাবে, ওভারফ্লো হয়ে যাবে। তো আমরা এখন এখানে কি ইমেজ নিয়ে আসি, ঠিক আছে, এখানে একটা ইমেজ নিয়ে আসি। আমরা কী করি, আমরা হচ্ছে এই ইমেজটা নিয়ে আসি। ইমেজ নিয়ে আসলাম, এখানে ইমেজ সাইজটাকে ঠিক করে দিই আমরা।
কোথায় আছে? ইমেজের ভিতরে ইমেজ। হ্যাঁ, না বুঝলে জিজ্ঞেস করেন ভাই। ইমেজের ভিতরে ইমেজ আছে, হোয়াইট 100% করে দেন, ঠিক হয়ে যাবে। কিন্তু হাইটটা ছোট হয়েছে। আপনারা যখন আর কি ইমেজ নেবেন, একটা মানে কি বলে এখন ইমেজের যে আছে আপনার এটাকে মানে কোন ইমেজটা কোনটার জন্য কত পিক্সেল হবে সেই অনুযায়ী আপনারা কেটে নেবেন আগে ইমেজগুলো, ফটোশপ দিয়ে এগুলো কেটে ঠিকঠাক করে নেবেন। এটা আমরা জাস্ট এখন কভার করার জন্য এটাকে একটা হাইট দিয়ে ঠিকঠাক করে দিচ্ছি। এই ঠিক আছে। এখন এখানে আমরা টেক্সটটা নিয়ে আসি, এই টেক্সটটা কপি পেস্ট করে এখানে এপিটা নিয়ে আসি। ওকে ওকে, ওকে। এখন দেখেন একটা জিনিস, প্যাডিং যে যারা প্যাডিং বুঝতে চাইছিলেন, এখন দেখেন এখন কিন্তু আমাদের আসলে ওই বক্সটা কোনো দিকে সরানোর কোনো প্রয়োজন নাই, তাই না? বক্সটা কিন্তু আমাদের সরানোর প্রয়োজন নেই, বক্সটা যেখানে আছে ওখানেই থাকবে। কিন্তু আমাদের দেখেন কি হয়েছে, টেক্সটটা কিন্তু গায়ে গায়ে লেগে গেছে। এখন আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে প্যাডিং দেওয়ার প্রয়োজন হবে না, কারণ এখানে অলরেডি আমরা একটা গ্যাপ নিয়ে নিছি, এখান থেকে নিয়ে নিছি, যার কারণে আমাদের প্যাডিং না দিলেও চলবে। কিন্তু কোনো কারণে যদি এখানে আপনি কোনো দেন, আপনি হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, তখন সেক্ষেত্রে আপনি এই প্যাডিংটা নেবেন না, মানে এখান থেকে যে মার্জিনটা আছে বা গ্যাপটা আছে এই গ্যাপটা নেবেন না, সরাসরি কী বলবেন, ওখানে যদি আপনি 35 বলে দেন তাহলে এখানে 65 বলে দেবেন। যেমন এখানে আমি 35 বলছি, তো এখানে আমি ডিরেক্ট 65 বলে দেবো, এখানে 65 ডিরেক্ট 65 বলে দেবো, তাহলে কি ইকুয়াল হয়ে যাবে, মানে কোনো গ্যাপ থাকবে না। আল্লাহ, এই যে গায়ে গায়ে লেগে গেছে। এরকম যদি হয় যখন কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, তখন এক্ষেত্রে আমরা কী করবো, আমরা হচ্ছে এই যে পিটা কোথায় আছে, পিটা আছে টেক্সট 1 মধ্যে আছে, তাহলে আমরা হচ্ছে এখানে টেক্সট 1 নিচ্ছি, এরপর হচ্ছে পি নিচ্ছি, এরপর হচ্ছে প্যাডিংটা দিয়ে দেবো, প্যাডিং 10 পিক্সেল, 10 পিক্সেল। ওকে, এই একটা গেল, আর মার্জিনটাকে 0 করে দেবো, তাহলে কি উপরে যে একটা গ্যাপ আছে ওটা থাকবে না। মার্জিন ওকে, ঠিক আছে। এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে কি আমরা আসলে যেরকম চাচ্ছি না, যেমন এখানে গ্যাপ বেশি আছে, আমরা একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আমরা এরকম চাচ্ছি, মানে আমরা যখন ওয়ার্ডে যখন একটা আর্টিকেল লিখি তখন কি মানে আমরা কী করবো, এটাকে জাস্টিফাই করে দেবো, অ্যালাইনটাকে জাস্টিফাই করে দেবো। টেক্সট অ্যালাইনের অনেকগুলো প্রপার্টি আছে, দেখে দেবেন, লেফট আছে, রাইট আছে, সেন্টার আছে, জাস্টিফাই আছে। জাস্টিফাই মানে কি কোনো গ্যাপ থাকবে না, যেমন এখানে গ্যাপ দেখা যাচ্ছে, দেখেন আপনি কোনো গ্যাপ আছে, এই পাশটা দিয়ে কোনো গ্যাপ নেই। না স্যার, আমরা একটু কি মানে জাস্টিফাই ইউজ করলে নিজের মতো করে হয়ে যাবে নাকি? হ্যাঁ, মানে একদম ফুললি হয়ে যাবে। জাস্টিফাই ইউজ করলে একদম লেফট টু রাইট পুরাটা ভরে যাবে আর কি, কোনো গ্যাপ থাকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো গ্যাপ থাকবে না। তো এরপরে আমরা কী করতে পারি, এরপরে আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড এখন আমরা নিলাম না, দরকার নেই, ব্যাকগ্রাউন্ডটা বিদায় করে দিলাম। টেক্সট এরকম আছে। তো আমরা এই যেহেতু ইমেজটা কভার করার জন্য কী করতে পারি, আমরা ফন্ট সাইজটা একটু বাড়াই দিতে পারি। লেখাটা জি, কালার চেঞ্জ করবে হয়ে যাবে। হ্যাঁ বলতেছি, ফন্ট সাইজ দিলাম, এটা একটা পিক্সেল দিলাম, ওকে, ঠিক আছে, আরও হয়তো বাড়তে হবে। আচ্ছা, এখন আমরা ফন্ট জাস্ট এই যে মানে কালার চেঞ্জ করার নিয়ম হচ্ছে কালার, জাস্ট মানে কোনো টেক্সটের কালার চেঞ্জ করতে হলে কালার, আর কিছু না, জাস্ট কালার দেবেন। এরপরে আপনার মতো করে আপনি যে এটা দিতে চান, আমি যদি রেড দিই, আপনি কী করবেন, কালার পিকার থেকে কালার আপনার যেটা পছন্দ হয়, যেমন এখানে কালার পিকার আছে, কালার পিকার থেকে করবো আমরা হচ্ছে আমাদের মতো করে কালার নিয়ে নেব, যেটা মন চাই আমাদের। যেমন এটা আমি যদি আমার এটা ভালো লাগতেছে বোঝার কথা, আমি এটা নিচ্ছি।
এগুলো নিয়ে নিলাম এখান থেকে। ঠিক আছে, এখন দেখেন একটা জিনিস খেয়াল রাখেন, এখানে কি আসলে আমরা চাচ্ছি এখানে যদি একটা হেডার থাকতো, মানে হেডিং থাকতো, হেডিং থাকলে কিন্তু টেক্সট আরও ভালো লাগতো, তাই না? হেডিং ছাড়া টেক্সটটা কোনো জানি লাগতেছে। তো আমরা সেক্ষেত্রে এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করে দিই। ফন্ট ফ্যামিলি এরিয়াল করে দিচ্ছি। ওকে, এখন আমরা কি করবো, উপরে একটা হেডিং দিই, হেডিং দিলে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগবে। একটা H1 দিচ্ছি, যেমন যে how to make a website in HTML and CSS. এই এখন দেখেন এখানে আসলে নিচে নামা যাওয়ার নিচে চলে যাওয়ার কারণ হচ্ছে H1 গুলাতে H1 বা এই টেক্সট ট্যাগগুলো যতগুলো আছে H1 H2 P A B এগুলাতে হচ্ছে আপনার ডিফল্ট হচ্ছে প্যাডিং আর হচ্ছে মার্জিন থাকে। তো আমরা কি করব, টেক্সট 1 এর এখানে H1টা আছে, H1টা নিয়ে প্যাডিং 0 মার্জিন 0 করে দিচ্ছি। ওকে ওকে, কিন্তু আমাদের প্যাডিং লাগবে, তাই না? আমাদের প্যাডিং কি কোথায় লাগবে? উপর থেকে তো আমার প্যাডিং দরকার নেই, আমাদের দরকার কি লেফট থেকে রাইটে দরকার। তো আমরা কি করতে পারি, একটু করে জাস্ট প্যাডিং লেফট করে দিচ্ছি। কত উপরে কত পেজ দিয়েছিলাম, উপরে যদি আমরা যা দিচ্ছি তাই, এখানে 10 পেজ দিয়েছিলাম, এখানে 10 পেজ ইউজ করি। ওকে, এরপরে আপনি কি করেন, এরপরে হচ্ছে ফন্টটা আমরা যে ফন্ট ফ্যামিলি ইউজ করতেছি যেটা বর্তমানে এটা ইউজ করি, ইমেজ টেক্সট পেশন। আল্লাহ ওকে, এখন এই বলেন এটুকু বুঝতে পারেন নাকি? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এটা আমাদের প্রতিনিয়ত লাগবে। আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে গেলে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে এটা লাগবে। অন্তত এই সেকশনটা লাগবেই আপনার, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য লাগবে। এরকম সেকশন হাজার হাজার, যেমন আমরা কি করবো, এই ফুটারটাকে 3টা যদি ভাগ করি, এক পাশে কি থাকবে, সাপোজ এখানে একটা অ্যাবাউট থাকলো ছোটো করে এবং উপরে লোগো থাকলো একটা কোম্পানির। এরপর হচ্ছে তো এই যে এরকম কপিরাইট দেওয়া থাকে, কপিরাইট থাকলো। এই পাশে কি থাকে, এই পাশে হচ্ছে উপরে হয়তো বা অনেক সময় অ্যাড্রেস থাকে বা হচ্ছে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দেওয়া থাকে, এরকম ভাগ করা থাকে। সেক্ষেত্রে আমাদের এগুলো লাগবে আর কি। তো এখন এই আমাকে বলেন এই সেকশনটা বুঝুন নাকি, আমি 2বার বলবো, এটা সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ যে আরে কি বলে যে ইয়া যে নিলেন, তো দুটো কালার নিয়ে যে ইমেজ আর টেক্সট যে ইয়া আলাদা করলেন, ঠিক আছে? হ্যাঁ, এটা যে পুরো নিচে গেছিল, এখন উপরে উঠালেন কিভাবে, এটা একটু আরেকবার দেখাবেন? আচ্ছা, এটা হচ্ছে আমরা যেটা করছি, আপনি যখন করবেন তখন জাস্ট আমরা যেটা করছি ওই যে সেকশনে কিছু একটা করলেন। হ্যাঁ, আমরা শুধু কি করছি, এই যে সেকশনটা আছে না, এই সেকশনটার মধ্যে একটা ক্লাস দিচ্ছি, কি ক্লাসের নাম দিচ্ছি টেক্সট ইমেজ। এরপরে কি করছি, এই ক্লাসটাকে কি করছি, ওভারফ্লো হিডেন করে দিচ্ছি। যদি ওভারফ্লো হিডেনটাকে সরাই ফেলি তাহলে কি হচ্ছে দেখেন, সরাই ফেলি তাহলে এই দেখেন এইরকম হয়ে যাচ্ছে, মানে নিচের যে ফুটারটা ছিল ওটা উপরে উঠে গেছে অলরেডি। ঠিক আছে, তো এবার যদি এটাকে আবার দিই, এটা গেলো একটা, আরেকটা কি ছিল, আরেকটা ছিল উপরে নিচে ছিল, তাই না? সেটা সলভ করলাম কিভাবে, এই যে ফ্লোট, আমরা যদি ফ্লোটটাকে সরাই দেই, এই যে এখানে ফ্লোটটা করছি, রাইট করছি, এই ফ্লোটের কারণে হচ্ছে আমাদের সাইড বাই সাইড হয়ে গেছে। এই যে এরকম ছিল না শুরুতে আমাদের? না 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 ভাইয়া, আমি বলতেছি ফুটারের নিচে যে গিয়েছিল ওইটা হচ্ছে ওই যে আপনারা জাস্ট ওভারফ্লো হিডেন করে দিবেন। এখানে কি করছি, ওভারফ্লো হিডেন করছি না, ওভারফ্লোটা হিডেন করে দেবেন, তাহলে হচ্ছে আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে।
আর পান্না পদে যেটা বলছিলেন যে এক পাশে গ্যাপ খালি থাকে, তো আপনি কী করবেন সেক্ষেত্রে হচ্ছে দুইটাকে দুই পাশে দিয়ে দেবেন, একটা হচ্ছে লেফটে দিয়ে দেবেন, একটা রাইটে দেবেন। কারণ আমরা যদি দুইটাই লেফটে রাখতাম তাহলে কী হতো, যেহেতু আমরা পেডিং নিছি সবসময় এই সাইডটা একটু ফাঁকা থাকতো, মানে 1 পিক্সেল 2 পিক্সেল বা 3 পিক্সেল ফাঁকা দেখাতো, মানে একদম মিশে যেত না। একটা গেল। ভাইয়া পার্সেন্টেজ দিয়ে কিভাবে ভাগ করলেন সেটা আরেকবার একটু যদি রিপিট করতেন। আচ্ছা আমি বলি, দেখেন আপনি যদি একবার চিন্তা করেন আমরা কি করছি এখানে, দেখেন এই পুরো স্ক্রিনটা কি 100%, ধরেন এটা 100% তো, তাই না? এটা তো পুরোটা 100%, আপনি সেটা যে কোনো ডিসপ্লে হোক সেটা তো একটা আমি ধরলাম এটাকে 100%। তো 100% হলে আমরা কি করছি, এই পুরো ডিসপ্লের হচ্ছে পুরো ওয়েবসাইটটা 80%-এর মধ্যে রাখছি। এই যে এখান থেকে নিচ্ছি, কারণ এই পাশ দিয়ে গ্যাপটা রাখলে কি দেখতে সুন্দর লাগে, কারণ অনেক সময় কি হয় একদম ফুল স্ক্রিন থাকলে দেখতে ভালো লাগে না। এই জন্য কী করলাম আমরা হচ্ছে এটাকে, যেমন এখান থেকে শুরু হয়েছে, তার মানে এই পাশে আমরা 20% রেখে দিয়েছি, এই পাশে 20% ছেড়ে দিয়েছি। তার মানে আমাদের শুধু এই হেডার আর হচ্ছে ফুটার এই দুইটা জিনিস 100% করছি আমরা। ডিসপ্লের পুরোটা জুড়ে আছে, দেখতে পাচ্ছেন না কালারটা কি পুরোটা জুড়ে আছে, কিন্তু বাকিগুলো কি আছে, বাকিগুলো কিন্তু দুই সাইডে জায়গা রেখে দেন মাঝখানে কন্টেন্টগুলো আছে। তো আমরা কী করছি, এই পুরোটাকে 80% নিচ্ছি, মানে এই ডিসপ্লের 80% হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আছে। এখন একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এখান থেকে 80% হয়, এটার ভিতরে যদি আমি কিছু রাখি তার মানে ওর জন্য কি 100% না এখান থেকে এই পর্যন্ত? এই ডিসপ্লে থেকে এই কন্টেন্টটা হচ্ছে 80%, কিন্তু আপনার 80%-এর ভিতরে যদি হয় তাহলে কি এটা কি ওর জন্য তো 100%। আমি যদি বাংলায় বলি এরকমভাবে, ধরেন সাপোজ আপনি একটা রুমে আছেন, আপনার বাড়িটা ধরেন হচ্ছে আপনার যে বাসাটা ধরেন 100%, বাসাটা 100%-এর মধ্যে কী করছে, আপনার এবং আপনার ভাইয়ের জন্য একটা রুম দিছে, সেটা ধরেন মনে করেন আপনার 50%, ওই বাসার 50% হচ্ছে আপনার রুমটা। এখন যদি চিন্তা করেন ওই রুমটা যদি আবার ভাগ করতে যান, ওই রুমটা তো আপনাদের জন্য 100%, আপনার পুরা বাসাটা 100%, তার মধ্যে 50% আপনার রুমটা। এখন রুমটা আপনি যখন ভাগ করবেন, ধরেন কথা রুমটা আপনার দুই ভাইয়ের, আপনার তো শুধু ওই রুমটার মালিক, এখন ওই রুমটার জন্য তো আপনারা কি 100% না দুজনের, or 50% or 50%? আপনি একবার চিন্তা করেন ঠান্ডা মাথায়, মানে আপনার বাসা থেকে আপনার বাবা মা দিয়ে দিচ্ছে আপনার একটা সম্পদ, কি আপনার একটা রুম, ওই রুমটার তো 100% মালিক আপনি। আপনার বাসা 100% 200% থাকুক, সেটা তো আপনার তো কিছু যায় আসে না, কিন্তু আপনি ওই রুমটার মালিক 100% মালিক কি আপনি, আপনার ভাই, তার মানে কি 50-50 না? তো আমরা কি করছি, এটা ধরেন যদি আপনি পুরো সাইডটা যদি আমার রুম বাসা হয়, সেখান থেকে আমি একটা রুম নিচ্ছি 80%, সেই 80% হচ্ছে ওরা দুজনে হচ্ছে কি 50-50 ভাগ করে নিছে। 50-50 নাই, আমরা কি করছি, ওরা দিচ্ছি আপনার 35%, ওরা দিচ্ছে হচ্ছে আপনার 65%, কারণ 100% হলো না, এই জায়গাটুকু 100% যদি চিন্তা করেন সেটাকে আমরা ভাগ করে দিচ্ছি আর কি। ক্লিয়ার এখন? জি, কোডটা একটু দেখান তো, কোডের ওখানে যান। এই যেখানটা দেখেন, এখানে আপনি এটা হচ্ছে সেকশন আপনার, এই যে ইমেজ অ্যান্ড টেক্সটের, এটা আমরা একটা সেকশন নিয়ে নিয়েছি। সেকশনটা হচ্ছে আমাদের বাসা, আমাদের বাড়ি, আমাদের বাড়ির ঠিকানা, আমাদের বাড়ির জায়গা জমি, সেখান থেকে আমরা দুইটা রুম করছি, একটা হচ্ছে ছোটো ভাইয়ের জন্য, একটা করছি বড়ো ভাইয়ের জন্য, ঠিক আছে? তো ছোটো ভাইকে আমি বুদ্ধি পরামর্শ করে চালাকি করে কম দিয়েছি, 35% দিয়েছি জায়গা, আমি 65% নিয়ে নিয়েছি। এই দেখেন এখানে যে ছোটো ভাইয়ের 35% দিয়েছি, আমি 65% নিয়ে নিয়েছি। ওকে, যার কারণে কি হচ্ছে, ইমেজটা হচ্ছে 35% মতো আসছে, আর পুরো জায়গাটা হচ্ছে 65% মতো চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? জি জি, স্যার। ওকে, আজকে আপাতত এখানে একটু ই করতে যাচ্ছি, আগামীকাল আবার ক্লাস হবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পুরা একটা প্রজেক্ট যদি যখন চিন্তা করি, একটা ওয়েবসাইট যখন আমরা মেক করব, সেটার প্রজেক্ট শুরু থেকে কীভাবে একদম প্রফেশনালি শুরু করব, ফোল্ডারগুলো কীভাবে সাজাই নিব, তারপর হচ্ছে আমাদের কোডগুলো কীভাবে সাজাবো, আমাদের যে বেসিক কোডগুলো থাকে সেগুলোকে কীভাবে মেনটেন করে নিব, সব কিছু কীভাবে, যেমন ফন্টগুলো। একটা কথা বলবো, জি বলছি যে এটা তো 3টা ক্লাস হয়েছে না, 3টা ক্লাসে যেগুলো করাইছেন একবারে শর্টে একটা ওয়েবসাইট হয়ে গেছে না, এটা কালকে করে দেখান, তাইলে সবার জন্য সুবিধা হবে। মানে এখন মোটামুটি যতটুকু সেটা পুরাটাই আবার করতে বলছেন, এটাই?
জি ভাইয়া হ্যাঁ, মানে তাহলে ওইটা আরেকবার করলে আমাদের সবার জন্য ভালো হবে। ওকে ঠিক আছে, আমরা যতটুকু ভাইয়া, করছি আমার একটু আমরা, আসি। হ্যাঁ আমরা যতটুকু করছি আপনি যে কোডগুলো করলেন মানে ওগুলো যদি মানে হোয়াটসঅ্যাপে দিলে ভালো হতো। হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি এখনই, গ্রুপে জিপ করে এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আপনার তাহলে কি আমরা আগামী ক্লাসে কী করবো তাহলে? আমরা আগামী ক্লাসে একদম এখান থেকে শুরু করে পুরাটা পর্যন্ত একদম যা আছে পুরোটা আবার রিভাইজ করবো। ওকে ওকে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তাহলেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, হচ্ছে এটা পুরো কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। কালকে ইনশাল্লাহ আবার একদম সুন্দর করে সাজিয়ে শুরু করবো আমরা। তাহলে আজকের মতো ইনশাল্লাহ আমরা এখানে স্টপ দিই নাকি? ভাই একটা প্রশ্ন আছিল, জি অবশ্যই বলেন। বলতেছি আপনি যখন কোড করেন তখন রিকমান্ড ট্যাগগুলো রিকমান্ড আসে, কিন্তু আমি করতেছি কিন্তু আমার রিকমান্ড ট্যাগ আসতেছে না। সেক্ষেত্রে ভাই এটা তো সবারই আসে, রিকমেন্ড করে। রিকমেন্ড তো করে, আমি তো কিছু রিকমান্ড করতেছি না, এইজন্যই বলতেছি। আমি তো আলাদা করে কিছু করি নাই। আপনি যদি টেক্সট 3 ইউজ করে থাকেন তাহলে তো চলে আসার কথা। এটা ইউজ করতেছি কিন্তু কাল ভাই কি এডিটর ইউজ করেন? এটা সাবলাইম টেক্সট 3। আর ভাই আপনি কি করেন? আপনি কোনটা ইউজ করেন? এটাই? এটাই, কিন্তু কালকে রিকমেন্ড করছে কিন্তু আজকে রিকমেন্ড করতেছে না। তাহলে আপনার হচ্ছে ফাইল সেভ করেন নাই আপনি ফাইল সেভ করা হয় নাই, .html এ ফাইল সেভ করেন নাই হয়তো বা কোনো কারণে, বা যদি না হয় কেটে আবার চেষ্টা করে দেখেন, হয়ে যাবে। ওকে। আপনি দেখেন ফাইলের পাশে যদি স্টার চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনি ফাইল সেভ করেন নাই। আচ্ছা আমি সেভ হওয়া করি নাই, আচ্ছা সেভটা করে দেখি। হ্যাঁ ফাইল সেভ না করলে এটা রিকভার করে না। ওকে আজকের জন্য তাহলে আল্লাহ হাফেজ নাকি? ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।